শুধু দর্শক, দেশ জুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ। দীর্ঘ 17 বছর পর সাধারণ মানুষ সুযোগ পেয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের। আছে উৎসাহ, উদ্দীপনা, সঙ্গে রয়েছে উৎকণ্ঠাও। দর্শক, মীর তৌফিক হোসেন আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের দুপুরে। আমরা জানবো, আপনাদের জানাবো সারা দেশের সামগ্রিক ভোটের খবরাখবর, কোনো আপডেট থাকলে নির্বাচন কমিশন থেকে এবং রাজনৈতিক দলের ব্রিফ থাকলে। সাথে থাকবে বিশ্লেষণ। আমার সঙ্গে আজ স্টুডিওতে আছেন দুজন অতিথি। প্রথমে রয়েছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছেন ডক্টর শিব্বির আহমেদ, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ডক্টর শামীম রেজা, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। প্রায় দীর্ঘদিন পর গণভোট, বলতে গেলে প্রথমবার গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হচ্ছে। ভোট গ্রহণের সময়সীমা 9 ঘন্টা, ইতিমধ্যে 5.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। আপনি নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন জেনেছি। কেমন দেখছেন সার্বিক নির্বাচন, বা কি কি খবর জানতে পেরেছেন? প্রথমে আপনি যেটা বলছেন যে উৎকণ্ঠা, এটা আমাদের নিত্যসঙ্গী। মানে আমাদেরও বাংলাদেশ রাষ্ট্রের চেয়ে কিছু বেশি বয়স হবে, তো তাতে উৎকণ্ঠাবিহীন তো কোনো নির্বাচন কোনোদিন দেখলাম না। সেটা স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক। সো এটা বিশেষণ হিসাবে বলেন আর অনুশীলন হিসাবে বলেন, জীবনের সাথে জড়িয়ে গেছে। আর এই নির্বাচন যেহেতু বিশেষ পরিস্থিতিতে কিছু তো একটু ধাক্কাধাক্কি হয়, 19-20 কিছুটা হয়। এখন উৎকণ্ঠার অন্য কোনো শব্দ হয়তো ভবিষ্যতে আপনাকে বের করতে হবে যদি এটাকে প্রতিস্থাপিত করতে চান। তো আজকে আমি যে এলাকাগুলো দেখেছি, যেমন বলতেই পারি সিটি কলেজ যে আমরা শুরু করেছিলাম, সিটি কলেজ ধানমন্ডিতে, ঢাকা 10 আসনের, ঢাকা 10। তো এইগুলোতে আবার একটু একসময় খুব বড়সড় ব্যক্তিরা ভোট দিতেন দেখে এগুলোর প্রতি একটু আগ্রহ আছে, কারণ দেখলাম যে বিদেশি পর্যবেক্ষকদের অনেকের দেখা পাওয়া গেল এখানে। তো সেটার কারণে এটা বড় কেন্দ্র এবং অনেক পুরনো কেন্দ্র। জাতীয় আমাদের যে সংসদ নির্বাচন হচ্ছে, বিশেষ করে 90 দশকের সময় থেকে কেন্দ্রটা খুব পরিচিত এবং পরিদর্শনের জন্য সেটা ভালো, যদি ওইভাবে দেখি। তো আমরা শুরু থেকেই দেখেছি ওরকম কোনো রকম ব্যত্যয় চোখে পড়েনি। একেবারে খালি বাক্স দেখা থেকে শুরু করে অন্যান্য যেটা হয় একদম প্রথম প্রহরে, কারণ এই জায়গাগুলো আমি ধরে নিই যে মধ্যবিত্ত, একটু উচ্চ মধ্যবিত্ত এরা বসবাস করেন। তো এর সঙ্গে ভোটিং বিহেভিয়ারও কিন্তু একটু ওঠানামা করে। একজন কর্মজীবী মানুষ যে সময় ভোট দিতে আসতে চান, একজন চাকরিজীবী সেই সময় আসতে চান না, বা যিনি একজন হোম মেকার বা ঘরে থাকেন তিনি ওই সময় আসবেন না। দোকানি যদিও তার দোকান বন্ধ, তিনি ওই সময় আসবেন না। ফলে আমি এই কেন্দ্রটাকে খুব প্রতিনিধিত্বশীল ওই অর্থে হয়তো মনে করছি না, কিন্তু যদি সচেতন ভোটারের দিক থেকে দেখেন তাহলে আবার এটা খুব প্রতিনিধিত্বশীল। এবং আগে যেটা বলছিলাম, তো ভালো কেন্দ্রগুলো। অনেক বয়স্ক ভোটারদের সকালে লক্ষ্য করেছি এবং একটু সিঁড়ি ভেঙে উঠতেও তাদের কষ্ট হচ্ছিল, কিন্তু এত বয়স্ক ভোটারদের আমরা অনেক দিনই, এবার তো প্রায় অর্ধেকই নারী ভোটার। আমি ওইটাই বলছি যে ওখানে নারী পুরুষ দুটো কেন্দ্রই আছে এবং নারীদের উপস্থিতিও যথেষ্ট। তবে যেটা হয় কি, একদম প্রথম 1 ঘন্টায় যদি ধরেন, সেটা খুব বেশি শতাংশ পড়ে না, হয়তো 4.5-5% আমরা যতটুকু আমরা হিসাব করেছি। এটা দিয়ে পুরো দিনের পর্যালোচনা করাটা খুব কঠিন, কারণ এটা হঠাৎ বেড়ে যায়। এবং আমরা যখন আপনার অনুষ্ঠানের আসার আগ পর্যন্ত ছিলাম, তখন আবার এই প্রবাহ স্বাভাবিকভাবে বেড়েছে দিন বাড়ার সাথে সাথে। আর একটা বিষয় আমার মনে হয়েছে, বা আমাদের মনে হয়েছে, যে আপনি যে উৎকণ্ঠার কথা বললেন, যেহেতু অনেকদিন পরে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে, যেখানে সবাই অংশগ্রহণ করতে চাইছেন এবং ভোট দিতে। শামীম রেজা, আপনার সাথে আমি আবার ফেরত আসবো। আমাদের সহকর্মী বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আক্তার ফারুক শাহিন। আক্তার ফারুক শাহিন, বরিশালে আপনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন। আপনি মনে হয় একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু সম্পূর্ণ ফাঁকা দেখছি। এরকমই কি হয়েছে সারাদিন ভোট কেন্দ্রের ভোট গ্রহণগুলো? সার্বিক পরিস্থিতি যদি জানাতেন। আসলে আমি সকাল থেকেই যে কেন্দ্রগুলোতে ঘুরেছি বা যতগুলো কেন্দ্রে গিয়েছি, ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম আমাদের চোখে পড়েছে। যেমন নারী ভোটার কিছু কিছু কেন্দ্রে আমরা খুঁজে পেয়েছি, বা নারী ভোটারদের ছোটোখাটো লাইনও চোখে পড়েছে, কিন্তু পুরুষ ভোটারদের সংখ্যা বা উপস্থিতি একেবারেই কম। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়েছি এটিতেও একই অবস্থা, যদিও এখানকার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ অন্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে যেটি বলেছেন যে এখন যেহেতু
যেহেতু দুপুরবেলা, হয়তো দুপুরের পরে এখানে ভোটারদের চাপটা বাড়বে, ভোটারদের উপস্থিতি বাড়বে, কিন্তু আসলে সকাল 7:30 থেকে এই দুপুর 1টা পর্যন্ত, এই এতক্ষণ পর্যন্ত যতগুলো কেন্দ্র আমরা ঘুরেছি, মোটামুটি কিন্তু এরকম চিত্রই আমাদের চোখে পড়েছে। অল্প কিছু ভোটার কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন, আবার তারা চলেও যাচ্ছেন। আর আরেকটি যেটি ব্যাপার সেটি হচ্ছে যে বরিশাল নগরীতে 176টি কেন্দ্রে ভোট হচ্ছে। তো এই 176টি কেন্দ্রে আমরা 3.5 ঘন্টার একটি হিসেব পেয়েছি। এই 3.5 ঘন্টায় বরিশাল নগরীর 176টি কেন্দ্রে ভোট গ্রহণের হার কিন্তু ছিল 18 থেকে 19%। শতকরা 18 থেকে 19% ভোটার ভোট কেন্দ্রে এসেছেন বলে জানিয়েছেন আমাদের বরিশালের রিটার্নিং কর্মকর্তা এবং এখানকার যিনি জেলা প্রশাসক তিনি। তো আমরা একটি বিষয় কিন্তু এখানে পজিটিভ, একটি বিষয় ইতিবাচক, সেটি হচ্ছে যে আমরা যতগুলো কেন্দ্রে গিয়েছি বা যতগুলো এলাকায় ঘুরেছি, ভোটারদের নিয়ে কিন্তু ভোট নিয়ে ভোটারদের কোনো উদ্বেগ নেই, এবং তারা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে এবং সম্পূর্ণ নিরাপত্তা নিয়েই কিন্তু তারা ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো রকম কোনো গোলমাল গোলযোগ এরকম কোনো কিছু কিন্তু আমাদের কানে আসেনি বা আমরা চোখেও দেখিনি। আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যে ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি, ভোট কেন্দ্রগুলোতে ভেতরের ভোটের পরিবেশও কিন্তু চমৎকার ছিল। আর আমি এই মুহূর্তে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এই আমার পেছনে যে সরকারি বিদ্যালয়টি আছে, এই বিদ্যালয়েরই সাবেক প্রধান শিক্ষক জনাব ওয়াহিদুজ্জামান, উনি আমাদের সাথে আছেন। আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো। ওনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে একজন ভোটার হিসেবে বা একজন শিক্ষাবিদ হিসেবে, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উনি আজকের এই ভোটের পরিস্থিতি বা ভোটের সার্বিক চিত্রটি কিভাবে দেখছেন। জনাব ওয়াহিদুজ্জামান। ধন্যবাদ আপনাকে। নেসারাবাদ উপজেলায় 77টি কেন্দ্র আছে। তার আমরা যে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রটি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, একটা সরকারি পৌরসভার একটি কেন্দ্র। এই কেন্দ্রের সাথে 1 এবং 2 নং ওয়ার্ড জড়িত। সম্মানিত ভোটাররা 1 ও 2 নং ওয়ার্ডের তারা এখানে ভোট দিচ্ছেন। এখানে ভোটার সংখ্যা 3000। সার্বিকভাবে আমাদের ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার। সকাল 7:30 থেকে ভোট শুরুর প্রাককালেই ভোটার উপস্থিতি, প্রচুর পরিমাণে ভোটার উপস্থিতি ছিল। যেহেতু এখন দুপুরের সময়, আজান হয়েছে, নামাজের সময়, কাজেই এখন ভোটার উপস্থিতি একটু কম আছে। আক্তার ফারুক শাহীন, এখানে বরিশালে তো কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে, তারা কোন আসনে ভোট দিচ্ছেন এবং কোন কেন্দ্রে দিয়েছেন, তাদের কি কোনো ফিডব্যাক পেয়েছেন? জি, আগামী হয়তো হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। যেমন আমাদের এখানে বরিশাল 3 নির্বাচনী এলাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আছেন। আমাদের এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন, যেটি বরিশাল সদর আসন, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আছেন। তো এই হেভিওয়েট প্রার্থী যারা, এবং এখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার আছেন। তো হেভিওয়েট উপদেষ্টারও কিন্তু নির্বাচন নিয়ে তেমন কোনো অভিযোগ করেননি। কিছু অভিযোগ ব্যারিস্টার ফুয়াদ করেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জয়নাল আবেদিন এবং জয়নাল আবেদিনের যারা কর্মী সমর্থক আছেন, তাদের বিরুদ্ধে তার কিছু অভিযোগ আছে ব্যারিস্টার ফুয়াদের। এবং গতকাল রাতে বাবুগঞ্জে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে 4 জন, প্রিজাইডিং অফিসার সহ 4 জনকে সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। এছাড়া আগলঝাড়ায় অর্থ লেনদেনের অভিযোগে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর বাইরে বড় ধরনের কোনো গোলমাল গোলযোগ, যেটি আজকে ভোট শুরু হওয়ার পর থেকে যে আশঙ্কাটা অনেকেই করেছিল যে ভোট চলাকালীন গোলমাল গোলযোগ হবে, তেমন কিছু যেমন ফারুক, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আপনি ভোটের আশঙ্কার কথা বললেন, আমরা গতকাল রাতে যে জিনিসগুলো ঘটেছে সেই বিষয়টা অবগত হয়েছি। এবার কিন্তু 2টো ভোট হচ্ছে, হানা ভোটও হচ্ছে। যেহেতু ভোটাররা ভোট দিয়েছেন, ভোটারদের সাথে কথা বলতে পেরেছেন, গণভোটের বিষয় তাদের মন মানসিকতা কি বা তারা কি ধরনের রায় দিতে চান, এই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার নাকি? ভোটারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে আপনার? গণভোটের বিষয়ে আসলে 2 রকম চিত্র আমাদের চোখে পড়েছে। একটি হচ্ছে নগর এলাকা বা শহরাঞ্চলের যারা বাসিন্দা, তারা কিন্তু গণভোটের ব্যাপারে অনেক সচেতন। তারা গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন এবং গণভোট দিচ্ছেন।
কিন্তু একটু মানে রিমোট এরিয়া যেগুলো আপনি যেমন গ্রামাঞ্চল বা উপজেলা শহর বা একেবারে প্রত্যন্ত যে এলাকাগুলো আছে সেই সব এলাকার মানুষের কাছে কিন্তু গণভোটের বিষয়টি আমার কথা বলে যেটা মনে হয়েছে এখনো স্পষ্ট না। প্রিজাইডিং অফিসার পুলিং অফিসাররা একসঙ্গে কিন্তু দুটি করে ব্যালটই তাদেরকে দিচ্ছেন, একটি প্রার্থীদের নির্বাচিত করার জন্য এবং আরেকটি গণভোটের হ্যাঁ অথবা না ভোটের জন্য। কিন্তু এই যে গণভোটের যে বিষয়টি এটি আসলে গ্রামাঞ্চলের যারা একটু নিরক্ষর, যারা অক্ষরজ্ঞানহীন বা খুব বেশি সচেতন না, তারা কিন্তু খুব একটা বুঝতে পারছেন না, যে কারণে গণভোটের বিষয়টি শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটি বলা মুশকিল। তবে ভোটারদের মধ্যে মানে নগরীর এলাকা বা শহরাঞ্চলের ক্ষেত্রে ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ আছে গণভোটের ব্যাপারেও, এবং তারা এক পক্ষ মনে করছেন যে গণভোট। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে আমরা পরে যুক্ত হব। ডক্টর শিব্বির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, গতকাল রাতে বা গতকাল বিকেল থেকে কিন্তু সারা দেশে আমরা বেশ কিছু নিউজ আমাদের নিউজ ফিডে এসেছে। সেটা নীলফামারীর একটা ঘটনা ঘটেছে, তারপর ফেনী সদরে অস্ত্র উদ্ধার, অর্থাৎ অস্ত্র উদ্ধার, ভোট কেনা, জালিয়াতি, বিভিন্ন অভিযোগ কিন্তু আসছে। তাহলে এই অভিযোগগুলোর গত বলতে গেলে 24 ঘন্টার মধ্যে আসা, নির্বাচনের আগে বিগত নির্বাচনও দেখেছি একই রকম অভিযোগ আসে, এই নির্বাচনের আগেও একই রকম সেই অভিযোগগুলো এসেছে। অর্থাৎ গত 19 মাসে যে পরিবর্তনের জন্য আমরা নির্বাচন পথে আসলাম, তাহলে সেই ধারাবাহিকতা তো রয়েই যাচ্ছে। বিষয়টা কিভাবে দেখছেন? শামীম রাজা ভাই যেমন বলেছেন যে আসলে নির্বাচনের সাথে এটা আমাদের কিছুটা ওই অনুশীলন অভ্যাসের ব্যাপার হয়ে গেছে, যে কিছু না কিছু সহিংসতা বা কিছু না কিছু ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ হবে। তবে নিঃসন্দেহে আমরা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এটা আমরা একটা ভালো পরিবেশ পাচ্ছি। যে কোনো ধরনের সহিংসতার কথাও যদি বলেন বা কালো টাকা, পেশি শক্তি, এগুলোর ক্ষেত্রে তুলনামূলক ভালো দেখছি। যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, একবারে যে ঘটবে না তা না, একদিনে সব তো পরিবর্তন হয়ে যাবে না, বাট আমরা একটা ভালো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। যদিও গতকালও আমরা অনেকগুলো ঘটনা দেখেছি এরকম করে সহিংসতার বা ভয় দেখানোর ঘটনা, এ ধরনের ঘটনা হচ্ছে। আজকেও কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, যেমন আমি একটু পরে যুক্ত হচ্ছি। এই মুহূর্তে বিএনপি মিডিয়া কমিটির প্রধান ডক্টর মাহাদি আমিন কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছি তাদের ব্রিফিংয়ে। আমরা আশা করি জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া এই ভোটাধিকার পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি স্পষ্টভাবে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণের মাধ্যমে বাক্সে ব্যালট ফেলেছেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল। তিনি আশা প্রকাশ করেন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সারা দেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যা তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে। তিনি ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান এবং বলেন, জনগণ সারাদিন ভোট কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ভোট জনগণের, নাগরিকের একটি অধিকার। ভোট কেন্দ্রে দৃশ্যমান যে জনসমাগম আজ সকাল থেকে হয়েছে, দিন শেষে ইনশাআল্লাহ সেটি পূর্ণাঙ্গতা পাবে। আপনাদের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন, প্রবীণ, নারী, পুরুষ সকলের আকাঙ্ক্ষাকে ইনশাআল্লাহ সুনিশ্চিত করবে। আপনারা জানেন যে সারা দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান, সুতরাং পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র আমাদের কাছে এখনো আসেনি। তবে নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার 14 গ্রাম সহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসঙ্গতি, কারচুপি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় তথা সহিংসতা দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে হাতিয়াতে ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল। আমরা সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন এবং ভোট গণতির যে প্রক্রিয়া সেটি যথেষ্ট আশানুরূপ নয়।
ভোট প্রদানের প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এ বিষয়েও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রত্যাশা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে সেগুলো ইনশাল্লাহ সমাধান করবেন। ডক্টর শিববির যে বিষয় নিয়ে কথা বলছিলেন, উৎসাহ রয়েছে, উৎকণ্ঠাও রয়েছে। এটি ভিন্ন বিষয়, যেহেতু গণভোট নিয়ে আমাদের প্রতিনিধিরা বলছিলেন, অনুষ্ঠান শুরুর আগেও আমরা কথা বলছিলাম, গণভোটের বিষয়টা বরিশাল অর্থাৎ মেট্রোপলিটন এলাকাতে যে পরিমাণ মানুষ সচেতন, কিন্তু গ্রামীণ জনগোষ্ঠী বা সাবআরবান এরিয়াতে এই বিষয়টা অনেকে আছে ক্লিয়ার না। কিন্তু গণভোটে তো হা না মেসেজটা সরকার দিয়েছে। তা এই বিষয়টাকে এখন কিভাবে দেখছেন? ভোটে কি একটা রিফ্লেকশন পড়বে? এই পয়েন্টে যাওয়ার আগে আমি জাস্ট একটু কেন্দ্রগুলোর পরিস্থিতি বলি। যেমনটা আমরা দেখছিলাম এবং আপনাদের দুজন প্রতিনিধিও দেখালেন যে এখন হয়তো জোহরের নামাজের সময় দেখে কোনো কোনো জায়গায় একদমই ফাঁকা দেখা যাচ্ছে, বাট সকাল থেকে কিছু ভোট ছিল। আমরা দেখছিলাম যে সকাল থেকে 6 থেকে 13% ভোট পড়েছে কোনো কোনো জায়গায়, 12টার মধ্যে, ঢাকার মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে লাঞ্চের পরে এটা বাড়তে পারে। কিছু কিছু জায়গায় কিছু সহিংসতা হয়েছে, যেমন হাতিয়ার কথা মাহাদি আমিন বলছিলেন। হাতিয়াতে হানান মাসুদ অভিযোগ করছেন যে ওনার ভাইকে আহত করা হয়েছে। এবং ঢাকা 8-এ আমি দেখে আসছিলাম যে এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি আসছিল, পরে মির্জা আব্বাসের লোকেরা একটু হই হুল্লোড় করেছে, ভুয়া ভুয়া বলে সেনাবাহিনী গিয়ে এটা নিয়ন্ত্রণ করেছে কিছুটা। কিছু অভিযোগ এরকম ঢাকা 19-এ দিলশানারা পারুলও করেছেন, ওনার ওখানে গন্ডগোল হচ্ছে। শেরপুরে এক জায়গায় বলা হয়েছে যে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল একটা জায়গায় এবং পরবর্তীতে কিছু ধানের শীষের ব্যালট পেয়েছেন বলে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন। এরকম কিছু ঘটনা ঘটেছে। ভোট কাস্টের দিক থেকে আমি মনে করি হয়তো দিন শেষে যেটা আমরা আলাপ করছিলাম হয়তো 55 থেকে 60% এরকম হতে পারে ভোট কাস্ট। তো এটা আশাব্যঞ্জক, মানুষজন উৎসাহের সাথে দেশে গ্রামে গিয়েছে ভোট দিতে ঈদের মতো করে এবং ভোট দিচ্ছে। আরেকটা জিনিস যে কেন্দ্রে আমরা তেমন একটা জটলা দেখিনি, এটা একটা কারণ হতে পারে। অতীতে যেটা হতো যে গন্ডগোল হওয়ার কারণে সবাই ভোট দিয়ে দাঁড়িয়ে থাকতো কেন্দ্রের মধ্যেই, এবার মানুষের মধ্যে হয়তো সেই সংখ্যাটা কম দেখে যার যার মতো ভোট দিচ্ছে এবং চলে যাচ্ছে। গণভোটের বিষয়টা যেটা বলছেন এটা ট্রু। শহরের মানুষ যতটা সচেতন বা শিক্ষিত মানুষরা যতটা সচেতন, গ্রামের মানুষ ওভাবে সচেতন না। তো গ্রামের মানুষের গণভোটে হ্যাঁ দিবে না না দিবে এটা আসলে নির্ভর করছে আলটিমেটলি তারা যে দলকে ভোট দিতে চায় সেই দলের মনোভাব কি। তো সেখানকার লোকাল নেতারা যদি হাঁয়ের পক্ষে বলে হাতে দিবে, হয়তো নায়ের পক্ষে বললে নাতে দিবে। তো একটা দলেরও তো ধরেন নানান এজেন্ডা থাকে, সবগুলোর সাথে মানুষ কিছু কিছুর সাথে রাজি থাকে, কিছু কিছুর সাথে থাকে না, কিন্তু দিন শেষে সেই দলকেই ভোট দেয়। এখন হা না ইস্যুতেও অনেকটা এরকম যে হাতে অনেকগুলো এজেন্ডা আছে। জাতীয় নির্বাচনে একটা যে ভোটটা যাচ্ছে গণভোটের ক্ষেত্রেও একই রকম একটা রিফ্লেকশন হতে পারে আর কি। বাট শহরের মানুষ যারা বা শিক্ষিত মানুষ যারা তারা বুঝে শুনেই দিবে বলে আমি মনে করি। গ্রামের মানুষদের ক্ষেত্রে কেউ কেউ হয়তো অতটা না বুঝলেও ওই যে কারোর সাথে পরামর্শ করে বা দলের সাথে অ্যালাইন করে তারা ভোট দিবে বলে আমি মনে করি, যেহেতু ভোটে অংশগ্রহণ করতে হচ্ছে। কাজল বরণ দাস, আপনি পটুয়াখালীতে আছেন। পটুয়াখালীর সার্বিক ভোটের চিত্র আমাদের জানাবেন। আপনি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছেন, আমাদের সাথে এর আগেও যুক্ত হয়েছিলেন। দুজন হেভিওয়েট প্রার্থী আছে সেখানে, ভিপি নূর আছেন। তাদের কেন্দ্রের ভোটের অবস্থা আমাদের জানাবেন। তাদের সাথে কথা বললে তারা কি বলছেন সে বিষয়ে সার্বিক পরিস্থিতি আমাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ তৌফিক, আমি সকাল থেকেই আমি পটুয়াখালী 3 আসন অর্থাৎ গলাচিপা এবং 10 মিনা আসন, এই আসনের 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এখানে যদি জানিয়ে রাখি যে বিএনপি জোটের প্রার্থী যিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, অতি পরিচিত মুখ ভিপি নুরুল হক নূর, তিনি আছেন এখানে। ট্রাক মার্কায় তিনি নির্বাচন করছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন যিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, জনাব হাসান মামুন। তিনি ইতিমধ্যেই বহিষ্কার হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন। তার মার্কা ঘোড়া। এখানে আমরা সকাল থেকে দুজনেই পৃথক পৃথক সাংবাদিকদের সাথে কথা বলেছেন, বিভিন্ন অভিযোগের সুরে কথা বলেছেন। অভিযোগগুলো তাদের, ভিপি নূর বলেছেন যে প্রশাসন সুকৌশলে তাকে পরাজিত করার জন্য সুকৌশলে কাজ করছে, এমন অভিযোগ করেছেন ভিপি নূর। এবং
তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে অগণিত অভিযোগ এনেছেন। হাসান মামুনের স্ত্রী তিনি জনপ্রশাসনের একজন আমলা থাকার কারণে তিনি প্রশাসনে প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ করেছেন ভিপিনুর। আর এদিকে হাসান মামুন কিন্তু অভিযোগ করেছেন যে ভিপিনুরের যেসব সন্ত্রাসী বাহিনী তার ঘোড়া মার্কার সমর্থকদের বিভিন্ন পথে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দিচ্ছে। এমনকি গত রাতে নাকি ডাকুয়া এলাকায় সংখ্যালঘুদের উপর হামলা করেছে এমন অভিযোগও হাসান মামুন করেছেন। অতএব এবং হাসান পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন যে তাদেরকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তো দুই প্রার্থীর কণ্ঠে একটা সুর আছে, সেটি হলো যে প্রশাসনের বিরুদ্ধে তাদের কঠোর অভিযোগ। তো আমরা পটুয়াখালীর দুই প্রার্থীর তাদের প্রতিক্রিয়া পেয়েছি, তাদের প্রতিক্রিয়া জানবো। গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমি আসলে ভোটের আগে প্রকাশ করতে চাইনি। আমি সমস্ত ঘটনায় তথ্য প্রমাণ সহকারে জাতির সামনে উপস্থাপন করব। আমি এখনও দেখছি যে প্রশাসনের ভূমিকাটা কি। এখানে স্বতন্ত্র প্রার্থী জনাব হাসান মামুন, ওনার স্ত্রী একজন যুগ্ম সচিব, এবং তারা যে আমলে নিয়োগ পেয়েছেন সে আমলে কোন জায়গা থেকে লিস্ট আসতো সেগুলো সবাই জানেন। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া একজন অফিসার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জুনিয়র অফিসারদের উপরে চাপ প্রয়োগ করা, বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা, এবং আমাদের এখানে আমি দেখেছি পুলিশ এবং বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার একেবারেই একটা নিষ্ক্রিয় ভূমিকা এবং কিংকর্তব্যবিমূঢ় ভূমিকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা এত কম যে তারা কভার করতে পারছেন না। আর একজন প্রার্থী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার জন্য মুহুর্মুহুর হামলা করছেন বিভিন্ন জায়গায়। এখন আপনারা যে তেঁতুলতলায় গিয়ে দেখেন ওখানে দুই দুর্বৃত্ত, একজনের নাম হচ্ছে হাই গাজী আর হাবিব গাজী, দুই ভাই ওখানে ভোটারদের উপর অব্যাহত হামলা করছেন। আমরা স্ট্রাইকিং সেনাবাহিনীর মেজরকে জানিয়েছি, ইউনোকে জানিয়েছি, ওসিকে জানিয়েছি, আপনারা সবাই সহযোগিতা করুন। মানুষ ভোট দিতে চায়, ভোটের ব্যাপারে মানুষের আন্তরিকতা আছে, দীর্ঘদিনে আবেগ জড়িত, কারণ অনেক দিন ধরে সুষ্ঠু নির্বাচন হয় না। তো মানুষের এই আশাকে হতাশায় জন্য পরিণত না করে গণতন্ত্রকে যেন নতুন করে কোনো সংকটে না ফেলে, সেই জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা। আমরা পটুয়াখালীর দুজন প্রার্থীর ভোট দেওয়ার পরে প্রতিক্রিয়া শুনলাম। ডক্টর শামীম রেজা, এবার একটি বিষয় বারবার এসেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারুণ্যের ভোট। প্রায় 4 কোটির অধিক তরুণ ভোটার রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে তারা, আমরা এই মুহূর্তে তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিচ্ছেন, সেখানে যুক্ত হচ্ছি, পরবর্তীতে আমরা আবার আসছি। জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন, কারণ গত 1 যুগেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। না, সারা দেশের খবর আমি এখনো পানি, আমি মাত্র অফিসে আসলাম। আমি 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ, বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, কাজে আমি খবর নিতে পারিনি। এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম। আপনাদের খবরেই দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক।
কেন ভোট গণনার ভিতরে আশঙ্কা থাকবে? আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ, এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। থ্যাংক ইউ। এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। ফল গণনা নিয়ে কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। দেখুন, আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে। আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। জনরায় মেনে নেওয়ার জন্য বাংলাদেশের সবসময় প্রেক্ষাপটে যেগুলো যায় বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। আপনার জায়গা থেকে আপনারা জনরায় মেনে নেবেন কিনা, এবং যারা হেরে যাবে তাদেরকে মেনে নেওয়ার জন্য নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নিবে না। আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি, আমি যতটুকু ঢাকা শহরের দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না, 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন। থ্যাংক ইউ। আজকে সকালে এই কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলছেন যে ভোট উৎসব হচ্ছে, মানুষ সেটা কি শেষ পর্যন্ত থাকবে? আপনি কি মনে করেন? প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন, ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে। আমি যেহেতু এখনো সেভাবে সারা দেশে ইনফরমেশন জানি না, কাজে আমি এই ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি, আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য। আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায়। জামাত ইসলামের বেশ কয়েকজন এজেন্ট বা সদস্য তারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, টাকা নিয়ে ধরা পড়েছে, এই বিষয়গুলো নির্বাচনকে অনেক জায়গায় অভিযোগ। আজকে সকালেও আমি কোনো একটা নিউজে দেখেছি, আজকে সকালেও বোধহয় ঘন্টা 2 আগেও একই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ভালো থাকবেন সকলে। আসুন আমরা চেষ্টা করি। অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে। এখন পর্যন্ত যে জনগণের স্বতঃস্ফূর্ত আপনি বলছিলেন যে সারা দেখতে পাচ্ছেন, সেটা কি আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা? এটা বোধহয় too early to say, too early to make any comments. ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক, দেখছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটের পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। আমরা ফিরছি আলোচনাতে। ডক্টর শামীম রেজা, যে কথাটি বলছিলাম, তরুণ ভোটারদের যে ভোটার 4.5 কোটি ভোটার, তাদের একটা ভোটের নিয়ামক নির্ধারণে তাদের ভোটটা বেশ একটা বড় ফ্যাক্টর। এটা কিভাবে দেখছেন? কেমন হতে পারে তরুণদের ভোট? কারণ তরুণদের হাত ধরেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান, তারপর হচ্ছে এই নির্বাচন।
আমি এই উত্তর দেওয়ার আগে খুব ছোট করে অন্য প্রসঙ্গে একটু একটা বলি, তাহলে আপনার এটাও কিছুটা হয়তো অন্তর্ভুক্ত হবে। এবং খুব সকালে আমি ধানমন্ডির অভিজ্ঞতার কথা বলছি যে সংখ্যা হয়তো বেশি না বা শতাংশে বেশি না, কিন্তু প্রতিনিধিত্বশীল। অনেক বয়সী যেমন আসছেন, অনেক নারীরা আসছেন এবং প্রথমবার ভোট দিচ্ছেন এমন ব্যক্তিরাও কিন্তু সেখানে আসছেন। ফলে আপনি যে কথাটা বললেন যে হয়তো সেটা 4% কি 5% প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টায়, সেটা একটা আলোচনা। কিন্তু অন্য আলোচনা যে আপনি কোন কোন ধরনের বয়সের বা বৈশিষ্ট্যের মানুষরা আসছেন, সেখানে অনেক তরুণ আসছেন। এবং আপনি যখন তরুণের কথা বলছেন, আমি এটাও একটু টোকা হিসাবে রাখবো যে সেই তরুণ সবাই কিন্তু প্রথমবার ভোটার অর্থেই শুধু তরুণ না। ধরুন যিনি এর আগে ভোটার হয়েছেন, আরো 2টো ভোট হয়তো দিতে পারতেন, স্থানীয় কিংবা জাতীয়, উনি সে সুযোগই পাননি। তার মানে এই সংখ্যা 18 থেকে 35, 36, আমার কাছে তো মাঝে মধ্যে ভোটে অংশগ্রহণ করেন। তো আগ্রহ ছিল দেখেন, না আমরা যখন এই কথাগুলো বলি, আমাদের হাতে যে বিস্তৃত তথ্যপাত্র থাকা দরকার ওইটা নাই। তারপরে আমরা ফ্যাক্টরগুলো বলতে পারি, যেমন নারীরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অনেক নারী ভোটার, প্রায় 50%, তারা যদি প্রচুর ভোট দিতে আসেন, তরুণরা তো অবশ্যই, আপনি যেটা বললেন। কিন্তু মনে রাখতে হবে যে এটা তো প্রেসিডেন্সিয়াল ইলেকশন না, বা এখানে জনপ্রিয় ভোটের কিংবা মোট ভোটের আপাতত আমরা আলোচনা করছি না, সেটা পরে দ্বিকক্ষ বা ইত্যাদি প্রতিনিধিত্বশীল হলে অন্য আলোচনা যাবে। এটা আসন ভিত্তিক, সুতরাং সে আসনে আবার বন্টনটা কেমন সেটাও জরুরি। শহরে কেমন, শহরে কেমন, অন্যান্য অঞ্চলে কেমন, তবে নিঃসন্দেহে তার একটা ভূমিকা রাখবেন। আর একটু শিবির আরো ভালো বলতে পারবেন আমার সাথে, শতাংশের আলোচনাগুলো যখন গণমাধ্যম করুক বা অন্য কেউ করুক, আমাদেরকে সংখ্যার সাথে বিন্যস্ত করে বলাটা সঠিক হবে যে এতগুলো কেন্দ্রে, যেহেতু ডেটাবেসটা প্রপারলি নেই, হয়তো সেজন্য অন্তত বলতে হবে। যেমন ইসি বলেছেন, ভিত্তিক বন্টন আমরা বলতে যেমন পারছি ইসি না। বলে। আবারও আমন্ত্রণ আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের দুপুরে। ডক্টর শিববীর, ভোটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। বিগত ইতিহাসে যা দেখেছি, নির্বাচন কমিশনের যখনই কোনো দল নির্বাচনের ফল প্রকাশের পরে নির্বাচনের ফল যাদের বিপক্ষে যাচ্ছে, প্রথম ব্লেমটা চলে আসে নির্বাচন কমিশনের উপরে। বিগত 19 মাস নির্বাচন কমিশন অনেকগুলো কাজ করেছে, তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের যদি এক কথায় দেখতে বলি, নির্বাচন কমিশনকে আপনি কীরকম মনে করছেন? সাংগঠনিকভাবে কতটুকু সফল হলো নির্বাচন কমিশন আজকে 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পর পর্যন্ত ভোটে? আমি নির্বাচন কমিশনের পয়েন্টে আসার আগে একটা জিনিস যোগ করে, একটু নারী এবং তরুণদের ভোটের কথা বলছিলেন। এবারের ভোটে আমরা যেমনটা আলাপ করছিলাম, নারী এবং তরুণ ভোটারদের একটা বড় প্রভাব থাকবে। এবং আপনি যেমনটা লাইভেও দেখছিলেন যে ভোট কাস্টিংয়ের ব্যাপারেও কিন্তু পুরুষদের চেয়ে নারীদের লাইন লম্বা থাকছে এবং নারীরাই বেশি ভোট কাস্ট করছে। সো এইটা একটা অভূতপূর্ব ব্যাপার। নারীদের যে রাজনীতিতে আগ্রহ, রাজনৈতিক সচেতনতা, এটা আমরা জুলাইতে দেখেছি কিন্তু, যে দলে দলে নারীরা ঘর থেকে বের হয়ে আসছে, শুধু স্টুডেন্টরা না, মায়েরা বোনেরা পর্যন্ত সব বয়সী নারীরা আসছে। তো এবারের ভোটে আমি মনে করি নারী ভোট একটা বড় ফ্যাক্টর হবে এবং এটার একটা গুরুত্ব আমি রাজনৈতিক জায়গায় দেখি। ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলই যদি পপুলার ভোটে জিততে চায়, তাহলে নারীদের ব্যাপারে তাদের আরো বেশি আগ্রহী হতে হবে, নারী বান্ধব পলিসি দেয়া বা এটা আমাদের একটা ডেভেলপমেন্ট, যে নারী ভোটের উপর ডিপেন্ডেন্সি বাড়ছে। পুরুষরা হয়তো অনেকে কাজে কর্মের কারণে বিভিন্ন জায়গায় আটক আছে, ভোট দিতে পারছে না, কিন্তু নারীরা ভোট দিচ্ছে। এবং তরুণদের যে এজেন্সি তৈরি হয়েছে জুলাই থেকে, এটাও আরেকটা অভূতপূর্ব ঘটনা। এবং এবারের যারা 35 বছরের কম বয়সী, এদের মোটামুটি সবাই কম বেশি প্রথমবার ভোট দিচ্ছে, কারণ 17 বছর ধরে তো আমরা ভোট পাইনি। তো এদের ভোটটার যেমন ডেমোগ্রাফি আমরা ওভাবে ভালো করে জানি না, কিছুটা আমরা দেখি যে এদের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। গতানুগতিক যে রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি, এই ধরনের রাজনীতি তারা পছন্দ করছে না, একটা সংস্কারমুখী রাজনীতি তারা দেখতে চায়। এটা একটা পজিটিভ সাইন। তরুণদের ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে। আর নির্বাচন কমিশনের ফলাফল মানবে কিনা, নির্বাচন কমিশনের বিষয় আপনার কাছে, আচ্ছা, নির্বাচন কমিশনটা শুনিনি, আমাদের সহকর্মী যুক্ত হন আমাদের সঙ্গে। জি, নির্বাচন কমিশনের বিষয়টা নির্বাচন কমিশনের আমি বলবো যে আগের যে কোনো নির্বাচন কমিশনের তুলনায় এই নির্বাচন কমিশন বেটার পারফর্ম করছে, বাট তাদের অনেক লিমিটেশন নিঃসন্দেহে আছে। সুস্থভাবে স্বাভাবিকভাবে ভোট আয়োজনের ব্যাপারে কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা কখনো বায়াস হয়ে যাচ্ছে, যেমন মোবাইল ফোন নিতে পারবে না, এই ধরনের সিদ্ধান্ত দিয়েছিল, এগুলো নিয়ে কথা উঠেছে, বিতর্ক উঠেছে। তো আমি মনে করি যদি দিন শেষে এখন পর্যন্ত যে ধরনের ভোট হচ্ছে, আমরা রাজনৈতিক দলগুলোর কথা শুনছিলাম, যদি এটাই কন্টিনিউ করে, সহিংসতা না হয়, তাহলে আশা করি রাজনৈতিক দলগুলো নির্বাচন বা মেনে নেবে। এবং যদি এ ধরনের কোনো মেজর ইস্যুজ না থাকে, যে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বা জনগণ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সেটা সঠিকভাবে কাউন্ট হয় নাই, এ ধরনের অভিযোগ না থাকলে আশা করি নির্বাচন কমিশনের সেই ব্লেমটা কমে যাবে, থাকবে না। জি, আমাদের সহকর্মী আবু তৈয়ব খুলনা থেকে যুক্ত হচ্ছেন। জি, আমি এখন
যে আমি এখন রয়েছি ওই ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি একটু আগে এখানে এসে দেখেছি যে বিপুল সংখ্যক ওই ভোটাররা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। আর একটা কথা বলে রাখি, এই যে খুলনা 5 মানে ডুমুরিয়া এবং ফুলতলা, এখানে কিন্তু 2 জন ওই হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আপনি জানেন যে জামাত ইসলামের যিনি সেকেন্ড ম্যান মিয়া গোলাম পরোয়ার এবং বিএনপির আলী আসগার লবি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সভাপতি 2 জনই এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই আসনে মানে ভোটের কথা বলতে গেলে বলতে হয় প্রায় 42% কিন্তু সনাতনী ভোট রয়েছে। এই ভোটগুলো যেদিকে যাবে মূলত সেই দিকেই পাল্লা আসবে। তবে আমরা আজকে যে লক্ষ্য করেছি যে সনাতনী সম্প্রদায় সহ সকল লোকেরা একটা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসছে এবং যে যার মতো ভোট দিচ্ছে। আমি একাধিক ভোটারের ইন্টারভিউ নিয়েছি, যারা বলছে তারা নির্ভয়ে নিজের ইচ্ছায় যেখানে খুশি সেখানে তারা ভোট দিয়েছেন, কেউ তাদেরকে কোনো ডিস্টার্ব করেনি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি, খুলনা শহরে এবং তার এই যে ওই আশেপাশে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব, বিডিআরের টহল রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, শান্তিপূর্ণ। এবং আপনি জানেন এবারে নির্বাচনের কমিশন যে মানে প্রচারণে যে আইন করেছে, সেই আইন মেনেই কিন্তু সকল ওই প্রার্থীরাই প্রচারণা করছে। এই আসনে খুলনা ডুমুরিয়া 5-এ যদিও 5-6 জন প্রার্থী থাকলেও 2 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি, প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে 2 দলেরই পোলিং এজেন্ট আছে। আবু তৈব, আপনার সঙ্গে আমরা পরে আবার কথা বলবো। আমরা যে বিষয়টি বলছিলাম, নির্বাচন কমিশনের সক্ষমতা, যেহেতু নির্বাচন কমিশনের গুরু দায়িত্ব, ভোট শেষ হবে অর্থাৎ ভোট পর গণনা শুরু হবে। তারপর গণনা বিষয় কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিকে বলেছিল যে এবার সময় বেশ লাগবে, আবার ঠিক নির্বাচনের 4 দিন আগে বলেছে তারা পরের দিন অর্থাৎ 13 তারিখ দুপুর নাগাদ নির্বাচন কমিশনের একটা সম্পূর্ণ ভোটের ফলাফল তারা দিতে পারবে। আসলে যেহেতু গণভোট আছে, জাতীয় নির্বাচন আছে, সময়ের বিলম্ব হতেই পারে, কিন্তু আজকে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু খুব সময় মতোই হচ্ছে। সেক্ষেত্রে কি ফল গণনায় বিলম্ব হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে গণনা প্রক্রিয়ার জন্য ভোট গ্রহণ প্রক্রিয়াটা ভালোভাবে হচ্ছে এবং যেহেতু অনেকগুলো বুথ আছে প্রতিটা কেন্দ্রেই, এটা একটা ভালো ব্যাপার যে খুব বড় লম্বা লাইন হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে এবং এরিয়ার মধ্যে কেওয়াজ করছে না, যার মতো ভোট দিয়ে চলে যাচ্ছে। তো নির্বাচনী কেন্দ্রগুলো আমরা দেখছি যে শান্তিপূর্ণ আছে এবং ভোট গ্রহণও শান্তিপূর্ণভাবে হচ্ছে, মানুষজন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। ভোট গ্রহণের গণনার ব্যাপারটা যেটা বলবো যে অন্য নির্বাচনের সাথে এটার পার্থক্য হচ্ছে যে আবার গণভোটও আছে। সো যেটা আমরা তখন বলছিলাম যে একই বক্সের মধ্যে 2 ধরনের ব্যালটই থাকছে। সো প্রথমে শর্টিং করতে হবে অ্যান্ড দেন গণনা করতে হবে এবং 2টো ভোটেই গণনা করতে হবে একই সাথে। তো এটাতে কিছুটা সময় আগে থেকে বেশি লাগতে পারে আমারও মনে হয়। তবে আমি মনে করি নির্বাচন কমিশন যে টার্গেট দিয়েছে আগামীকাল দুপুরের মধ্যে সম্পূর্ণ গণনা তারা শেষ করতে পারবে এবং রেজাল্ট প্রকাশ করতে পারবে, এটা আমি মনে করি ফিজিবল। হয়তো আজকে রাতের মধ্যেই বেশিরভাগ অংশ শেষ হয়ে যাবে, বাট আমার মনে আছে 2001 সালের 8 সালের নির্বাচনী গণনাও দেখেছি যে মোটামুটি পরের দিন সকাল 8টা 9টা 10টা পর্যন্ত লাগতো। তো সেক্ষেত্রে লাগে এটা মনে হয় সাধারণ ব্যাপারই হবে। আমরা এই ক্ষেত্রে আমাদের সহকর্মী ময়মনসিংহে আছে আয়ুব আলী। আপনি শুনতে পাচ্ছেন? আপনি ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্র দেখেছেন, যদি সার্বিক পরিস্থিতি দেখতেন এবং কোনো কেন্দ্রে কোনো সহিংসতার খবর কি আছে, আর প্রার্থীদের সাথে কথা বলতে পেরেছেন? জি, আপনি ঠিকই বলেছেন। আসলে ময়মনসিংহে 11টি আসন, এই 11টি আসনে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তো কিছুক্ষণ আগে আমি যে কেন্দ্রে ছিলাম, 30 সালে একটি কেন্দ্রে ছিলাম, ওই কেন্দ্রে ডিআইজি এসেছিলেন, পুলিশের ডিআইজি, উনি বলেছেন যে সারা জেলার মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের পরিবেশ খুবই শান্ত। তো এখানে আপনাকে যদি একটু বলে রাখি, ময়মনসিংহে 2 জন হেভিওয়েট প্রার্থী আছেন। একজন হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স, উনি ময়মনসিংহ 1 হালুয়াঘাট এবং ধোবাঘাট আসনের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আর এখানে একজন প্রার্থী আছেন যে ময়মনসিংহ সদর 4 আসন, সেই আসনের একজন প্রার্থী আবু হাওয়া আকন্দ, উনি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। তো আমরা আজকে কেন্দ্র ঘুরে প্রার্থীদের সাথে এবং সমর্থক কর্মীদের সাথে কথা বলে যা জেনেছি, তারা বলেছেন যে এবার ভোটের মাধ্যমে ব্যাপক ধানের শীষের ব্যাপক জোয়ার এসেছে এবং তারা বলছেন যে তাদের বিজয়ের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই এবং মানুষ একটি পরিবর্তনের জন্য, একটি 24 সালের গণ আন্দোলনের পরে মানুষের যে প্রত্যাশা ছিল, মানুষের যে আবেগ,
এই আবেগ এবং প্রত্যাশাকে পরিপূর্ণ করার জন্য মানুষ এবং জুলাই সনদ এবং একটি উন্নত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য মানুষ ধানের শীষ প্রার্থীকে ভোট দিবেন। এবং আমি যতটুকু জেনেছি, আমি ময়মনসিংহ সদর 4 আসন, ত্রিশাল 7 আসন, এই আসনগুলোর কেন্দ্র ঘুরে দেখেছি। কেন্দ্রের ভোটের উপস্থিত ছিল অনেক বেশি এবং নারী ভোটারের উপস্থিত ছিল অনেক বেশি। ধন্যবাদ। ধন্যবাদ আবু তৈয়ব। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর শামীম রেজা, ডক্টর শিবির আহমেদ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলেছি নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে পেরেছি। আমরা আসলে আশাবাদী যে একটি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন সম্পন্ন হবে এবং জনগণের রায়ের প্রতিফলন সেই নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পারব। দর্শক দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের দুপুর। সারা দেশে মানুষের মতো আমরাও আশাবাদী সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, সংখ্যামতো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফলাফল সব দলই তাদের যে প্রি কমিটমেন্ট ছিল সে অনুযায়ী তারা মেনে নেবে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন এনটিভির।